নমস্কার বন্ধুরা, গল্পওয়ালার গল্পের আসরে আপনাদের সকলকে সুস্বাগতম। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। এই বন্দিদশার কয়েকটা দিন যাতে করে আপনাদের ভালোভাবে কাটে, তাই আমরা চেষ্টা করব আরও বেশি বেশি নতুন গল্প আপনাদের শোনানোর। আজকে শোনাচ্ছি আমাদের খুবই প্রিয় লেখক হুমায়ুন আহমেদের সাইকোলজিক্যাল হরর স্টোরি বীণার অসুখ। আশা করছি গল্পটা আপনাদের ভালো লাগবে। বীণার বয়স 21। সে লালমাটিয়া কলেজে বিএ সেকেন্ড ইয়ারে পড়ত। বীণার মামা ইদ্রিস সাহেব একদিন হঠাৎ বললেন, বীণা, তোর কলেজ যাওয়ার আর দরকার নেই, বাসায় থেকে পড়াশোনা কর। পরীক্ষার সময় পরীক্ষা দিলেই হবে। কলেজে আজকাল যে কি পড়াশোনা হয় তা তো জানাই আছে, যাওয়া না যাওয়া একই। বীণা ঘাড় নেড়ে ক্ষীণ স্বরে বলল, জি আচ্ছা। মামার কথার উপরে কথা বলার সাহস বীণার নেই। তার পড়াশোনার যাবতীয় খরচ মামা দেন। গত বছর গলার একটা চেইন বানিয়ে দিয়েছেন। তাছাড়া তার বিয়ের কথা হচ্ছে। বিয়ে যদি ঠিকঠাক হয় সেই খরচও মামাকেই দিতে হবে। বীণার বাবা প্যারালিসিস হয়ে দেশের বাড়িতে পড়ে আছেন। তার পক্ষে একটা টাকাও খরচ করা সম্ভব না। তিনি সবার কাছ থেকে টাকা নেন, কাউকে কিচ্ছু দেন না। ইদ্রিস সাহেব বললেন, বীণা, তুই আমাকে এক গ্লাস শরবত বানিয়ে দে। আর শোন, কলেজে না যাওয়া নিয়ে মন টন খারাপ করিস না, মন খারাপের কিছুই নেই। জি আচ্ছা মামা। বীণা শরবত আনতে চলে গেল। তার মনটা অসম্ভব খারাপ। কলেজ বন্ধ করে দেবার কোনো কারণ সে বুঝতে পারছে না। জিজ্ঞেস করার সাহসও নেই। দিনের পর দিন ঘরে বসে থেকেই বা সে কি করবে? শরবত বানাতে বানাতে তার মনে হলো হয়তো তার বিয়ে ঠিকঠাক হয়ে গেছে। গফর গায়ের ওই ছেলে শেষ পর্যন্ত হয়তো রাজি হয়েছে। ওরাই হয়তো বলেছে, মেয়েকে কলেজে পাঠাবেন না। বিয়ে ঠিকঠাক হলে ছেলে পক্ষের লোকজন অদ্ভুত অদ্ভুত শর্ত দিয়ে দেয়। গফর গায়ের ওই ছেলেটাকে বীণার একেবারেই পছন্দ হয়নি। কেমন যেন পশু পশু চেহারা। সোফায় বসেছিল দুই হাঁটুতে দু হাত রেখে। মুখ একটু হাঁ হয়েছিল। সেই হাঁ করা মুখের ভেতরে কালো কুচকুচে জিভ। বীণার দিকে এক পলক তাকাতেই বীণার বুক ধক করে উঠল। মনে হলো একটা পশু জিভ বার করে বসে আছে। তার নাকে ঝাঁঝালো গন্ধও এসে লাগলো। গন্ধ ওই লোকটার গা থেকে আসছিল। টক দুধ এবং পোড়া কাঠের গন্ধ একত্রে মেশালে যেরকম গন্ধ হয় সেরকম একটা গন্ধ। গা কেমন ঝিমঝিম করে। লোকটা তাকে কোনো প্রশ্ন করল না, শুধু পলকহীন চোখে তাকিয়ে রইল। বীণার একবার মনে হলো লোকটার চোখে হয়তো পাতা নেই। সাপের যেমন চোখের পাতা থাকে না, সেরকম। লোকটার সঙ্গে বয়স্ক যে দুজন মানুষ এসেছিলেন তারা অনবরত কথা বলতে লাগলেন। একজন বীণাকে ডাকতে লাগলেন আন্টি। চুল দাড়ি পাকা বয়স্ক একজন লোক যদি আন্টি ডাকে তখন ভয়ঙ্কর রাগ লাগে। কোনো কথারই জবাব দিতে ইচ্ছে করে না। বীণা অবশ্য সব প্রশ্নের জবাব দিল, কারণ মামা তার পাশেই বসে আছেন। মামা বসেছেন সোফার ডান দিকে, সে বাঁ দিকে। প্রশ্নের জবাব না দেওয়ার কোনো উপায় নেই। তারপর আন্টি, রবি ঠাকুর কোন সনে নোবেল পুরস্কার পান তা জানা আছে তো? জি না। হে 1913। অবশ্যই 1913-তে না পেয়ে 1931-এ পেলেও কিছু চেয়ে আসতো না। তবু তারিখটা জানা দরকার। এটা হচ্ছে জেনারেল নলেজ। মেয়েরা শুধু রান্না বান্না করবে তা না, তাদের পৃথিবীতে কি হচ্ছে না হচ্ছে তাও তো জানতে হবে। কি বলেন আন্টি? জি। আন্টি, আপনি খবরের কাগজ পড়েন? না। এইটা হচ্ছে মেয়েদের একটা কমন দোষ। কোনো মেয়ে খবরের কাগজ পড়ে না। আপনি কেন খবরের কাগজ পড়েন না? না পড়ার কারণটা আমাদের একটু বলুন তো আন্টি।
বিনা কিচ্ছু বলল না। মামা পাশে বসে আছেন, এই ভয়েই বলল না, কারণ মামা খবরের কাগজ রাখেন না বলেই সে খবরের কাগজ পড়ে না। এই তথ্যটা এদের জানানো নিশ্চয়ই ঠিক হবে না, মামা রাগ করবেন। ইদ্রিস সাহেব বললেন, মা বিনা, ইনাদের চা মিষ্টি দাও। 4-5 জাতের মিষ্টি টেবিলে সাজানো। বিনা প্লেটে উঠিয়ে সবার দিকে এগিয়ে দিল। লোকটাকে যখন দিতে গেল তখন লোকটা অদ্ভুত এক ধরনের শব্দ করল। থাবার মতো বিশাল হাত বাড়িয়ে মিষ্টির থালা নিল। বিনা লক্ষ্য করল লোকটির আঙুলের নখ কালচে ধরনের, নখের মাথা পাখির নখের মতো সূচালো। বিনার গা সত্যি সত্যি কাঁটা দিয়ে উঠল। সে মনে মনে বলল, আল্লাহ, এই লোকটা যেন আমাকে পছন্দ না করে, আল্লাহ, এই লোকটা যেন আমাকে পছন্দ না করে। লোকটা বিনাকে পছন্দ করলো কি করলো না কিছুই বোঝা গেল না। ইদ্রিস সাহেব এই প্রসঙ্গে বাসার কারোর সঙ্গেই কোনো আলাপ করলেন না। ইদ্রিস সাহেবের এই হলো স্বভাব, বাসার কারোর সঙ্গে কোনো বিষয় নিয়ে বলবেন না, নিজে যা ভালো বুঝবেন তাই করবেন। এই যে তিনি আজ বিনার কলেজ যাওয়া বন্ধ করলেন, এর কারণ তিনি কাউকে বলবেন না। ইদ্রিস সাহেবের জীবনের মূল মন্ত্র হচ্ছে নারী জাতির সঙ্গে কোনো বিষয় আলাপ না করা। নারী জাতির সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার ফল একটাই, সময় নষ্ট। কি দরকার সময় নষ্ট করে? ইদ্রিস সাহেবের বাসায় তিনি ছাড়া সবাই মেয়ে, সব মিলিয়ে 7 জন মেয়ে। ইদ্রিস সাহেবের স্ত্রী, 4 কন্যা, তার এক ছোট বোন এবং কাজের একটি মেয়ে। তার বাসায় 2টো বিড়াল থাকে, এই বিড়াল দুটিও মেয়ে বিড়াল। সঙ্গত কারণে ইদ্রিস সাহেব বাসায় যতক্ষণ থাকেন মন মরা হয়ে থাকেন। চারদিকে মেয়ে জাতি নিয়ে বাস করতে তার ভালো লাগে না। তিনি তার ব্যবসা, তার পরিকল্পনা কিছুই কাউকে বলেন না। দিন 15 বিনার খুব ভয় ভয় কাটলো। কে জানে, হয়তো লোকটা তাকে পছন্দ করে ফেলেছে। তার চেহারা এমন কিছু খারাপ না, পছন্দ করতেই পারে। রং মোটামুটি ফর্সা, চোখ দুটো মায়া মায়া, লম্বা হালকা পাতলা শরীর, সাজলে তাকে ভালোই দেখায়। পছন্দ করে ফেললে আশ্চর্য হবার কিছু নেই। বিনা বেশ কয়েকবার লজ্জার মাথা খেয়ে তার মামিকে জিজ্ঞেস করেছে, মামি, মামা কিছু বলেছে? বিনার মামি হাসিনা পৃথিবীর সরলতম মহিলা, অতি সহজ কথাও তিনি বুঝেন না। একটু ঘুরিয়ে কিছু জিজ্ঞাসা করলে এমন ভাবে তাকান যে মনে হয় অথই জলে পড়েছেন। বিনা সহজ প্রশ্নের উত্তরে তিনি বললেন, কিসের কথা রে? ওই যে শুক্রবার আসলো। কে আসলো শুক্রবারে? 3 জন লোক আসলো না? 3 জন লোক আবার কখন আসলো? বিয়ের আলাপ নিয়ে আসলো না? ও আচ্ছা, মনে পড়েছে। না, কিছু বলে নাই। তোর মামা কি কখনো কিছু বলে? হঠাৎ একদিন শুনবি বিয়ের দিন তারিখ হয়ে গেছে। তোর মামা আগে ভাগে কিছু বলবে? কোনো দিন না। মাসখানিক কেটে যাওয়ার পরেও বিনার ভয় কাটল না। মামা তাকে কোনো কারণে ডাকলেই মনে হতো এই বুঝি বলবেন, বিনা, তোর বিয়ের তারিখ ঠিক করে ফেললাম, শ্রাবণ মাসের 12 মঙ্গলবার। তুই তোর বাবাকে চিঠি লিখে দে। বিনা আতঙ্কে আতঙ্কে ভয়াবহ কিছু দুঃস্বপ্নও দেখল। এই দুঃস্বপ্নগুলির প্রতিটিতে তার বিয়ে হয় সুন্দর একটা ছেলের সঙ্গে। বাসর ঘরে সে আর ছেলেটা থাকে, আর সবাই চলে যায়। লজ্জায় সে মাথা নিচু করে থাকে। তখন তার স্বামী আদুরে গলায় বলে, লজ্জায় দেখি মরে যাচ্ছ, এই তাকাও না আমার দিকে, তাকাও। সে তাকায়, তাকাতেই তার গায়ে রক্ত হিম হয়ে যায়। মানুষ কোথায়, একটা কুকুরের মতো পশু থাবা গেড়ে বসে আছে। হাঁ করা মুখের ভেতর কুচকুচে কালো একটা জিহ্বা।
জিহ্বা মাঝে মাঝে মুখের ভেতর থেকে বের হয়ে আসছে। পশুটার মুখ সুচালো, তার গা থেকে টক দই আর পোড়া কাঠের গন্ধ ভেসে আসছে। স্বপ্নে মানুষ গন্ধ পায় না, কিন্তু বিনা এই জাতীয় স্বপ্নে গন্ধ পেত। তীব্র কটু গন্ধে একসময় ঘুম ভেঙে যেত। প্রায় 1.5 মাস এরকম আতঙ্কে কাটল। তারপর আতঙ্ক হঠাৎ করেই কেটে গেল, কারণ ইদ্রিস সাহেব এক ছুটির দিনের দুপুরে ভাত খেতে খেতে বললেন, বিয়েটা ভেঙে দিলাম। হাসিনা বললেন, কার বিয়ে ভেঙে দিলে? বিনার। ওই যে 3 জন এসেছিল শুক্রবারে, খুব চাপাচাপি করছিল। মেয়ে নাকি তাদের খুব পছন্দ। ওদের বাড়ির অবস্থা ভালো, গফরগাঁয়ে কাপড়ের ব্যবসা আছে, গ্রামের বাড়িতে ধান ভাঙা কল দিয়েছে, বড় বড় আত্মীয় স্বজন। তাহলে বিয়ে ভেঙে দিলে কেন? ছেলের গায়ে বিশ্রী গন্ধ, ঘোড়া রাস্তা বলে গেলে যেমন গন্ধ পাওয়া যায় সেই রকম। যে কবার এই ছেলে আমার কাছে এসেছে এরকম গন্ধ পেয়েছি। কি দরকার? হাসিনা দুঃখিত মুখ করে বললেন, আহা, গন্ধের জন্য বিয়েটা বাতিল করে দিলে? ভালো মতো সাবান দিয়ে গোসল দিলেই তো গন্ধ চলে যায়। আহ, যা বোঝো না তা নিয়ে কথা বলবে না। তুমি রোজ গিয়ে গোসল করিয়ে আসবে নাকি? মেয়ে ছেলেদের মতন থাকবে, সবকিছুর মধ্যে কথা বলবে না। রাগ করছো কেন? রাগ করার মতো কি বললাম? চুপ, আর একটা কথাও নয়। ইদ্রিস সাহেবের দুর্ব্যবহারে হাসিনা কাঁদতে বসেন, তবে বিনার আনন্দের সীমা থাকে না। যাক, শেষ পর্যন্ত লোকটির সঙ্গে বিয়ে হচ্ছে না। মামার প্রতি কৃতজ্ঞতায় বিনার মন ভরে যায়। মামা কথা না বললেও মানুষ খারাপ না। কে জানে, এই যে তাকে কলেজ যেতে নিষেধ করেছেন, এরও কোনো ভালো দিক নিশ্চয়ই আছে। মামা যদি শুধু কারণটা বলতো, কিন্তু মামা বলবেন না। অদ্ভুত মানুষ। নিতান্তই আকস্মিকভাবে বিনা তার কলেজ বন্ধ হওয়ার রহস্য জেনে ফেলল। ইদ্রিস সাহেব বিনার বাবাকে চিঠিতে কারণটা জানিয়েছেন। খামে ভরার আগে এই চিঠি বিনা পড়ে ফেলল। পাক জনাব ইস্যু, দোলা ভাই আমার সালাম জানিবেন। পর সমাচার এই যে বিনার কলেজে যাওয়া একটি বিশেষ কারণে বন্ধ করিতে হইয়াছে। বিনা ইহাতে কিঞ্চিত মনে কষ্ট পাইয়াছে, কিন্তু ইহা ছাড়া অন্য কোনো উপায় দেখিলাম না। এখন আপনাকে কারণ বলিতেছি। জোবেদ আলী নামক গফরগাঁয়ের জনৈক যুবকের সহিত বিনার বিবাহের আলাপ হইয়াছিল। পাত্রপক্ষের, বিশেষ করিয়া পাত্রের বিনাকে খুবই পছন্দ হইয়াছিল। একটি বিশেষ কারণে বিবাহের প্রস্তাব বাতিল করিয়া দিতে হইয়াছে। এখন কিছুটা সমস্যা দেখা দিয়াছে। উক্ত জোবেদ আলী প্রায়ই বিনাকে অনুসরণ করিয়া কলেজ পর্যন্ত যায়। ইহা আমার কাছে অত্যন্ত সন্দেহজনক বলিয়া মনে হইল। আজকালকার ছেলেদের মতিগতির কোনো ঠিক নাই। একবার যদি অ্যাসিড জাতীয় কিছু দেয়, তাহা হইলে সর্বনাশের কোনো শেষ থাকিবে না। যাহা হোক, আপনি তাহার বিয়ে পরীক্ষা নিয়ে কোনো চিন্তা করিবেন না। আমি কলেজের প্রিন্সিপালের সহিত আলাপ করিয়াছি, তিনিও বলিয়াছেন কোনো অসুবিধা হইবে না। আগেকারের মতন কলেজগুলি পার্সেন্টেজ নিয়ে ঝামেলা করে না। আপনার শরীরের হাল অবস্থা এখন কি? শরীরের যত্ন নিবেন। বিনাকে লইয়া অযথা চিন্তাগ্রস্ত হইবেন না। চিঠি পড়ে বিনার গা কাঁপতে লাগলো। কি সর্বনাশের কথা! ওই লোক তার পিছনে পিছনে যায়। সে তো একদিনও টের পায়নি। আর তার মামার কি উচিত ছিল না ঘটনাটা তাকে জানানো? সে এখন কলেজ যাচ্ছে না ঠিকই, কিন্তু অন্য জায়গায় তো যাচ্ছে। আগে জানলে তাও যেত না, ঘরে বসে থাকতো। অবশ্যই মামার উচিত ছিল ঘটনাটা তাকে জানানো। বিনাকে খুব বুদ্ধিমতী মেয়ে বলা ঠিক হবে না।
সে যদি বুদ্ধিমতী হতো তাহলে চট করে বুঝে ফেলত তাকে ঘটনাটা জানানোর জন্যই ইদ্রিস সাহেব খামে ভরার আগে চিঠিটা দীর্ঘ সময় টেবিলে ফেলে রেখেছিলেন। এ জাতীয় ভুল তিনি কখনো করেন না। বিনা বাড়ি থেকে বের হওয়া পুরোপুরি বন্ধ করে দিল। আগের ভয়ের স্বপ্নগুলি আবার দেখতে লাগলো। এবারের স্বপ্নে আরো সব কুৎসিত ব্যাপার ঘটতে লাগলো। এমন হলো যে ঘুমোতে পর্যন্ত ভয় লাগে। হাসিনা বললেন, কি হয়েছে তোর, বলতো? বিনা ফ্যাকাশে হাসি হেসে বলল, কই কিছু হয়নি তো। তুই তো শুকায় চটি জুতা হয়ে যাচ্ছিস, তোর তো আর বিয়েই হবে না। এরকম শুকনো মেয়েকে কে বিয়ে করবে বল? গায়ে গোস্ত না থাকলে ছেলেরা মেয়েদের পছন্দ করে না। ছেলেগুলি হচ্ছে বদের বদ, ছাঁটা মারি এদের মুখে। বিনার বন্দি জীবন কাটতে লাগলো। মেয়েরা যে কোনো পরিস্থিতিতে নিজেদের খুব সহজে খাপ খাইয়ে নিতে পারে। বিনাও খাপ খাইয়ে নিল। সারাদিন 3 কামরার ঘরেই সময় কাটে। বাইরের বারান্দায় ভুলেও যায় না। বাইরের বারান্দায় দাঁড়ালে রাস্তার অনেকটা চোখে পড়ে। তার ভয়, বারান্দায় দাঁড়ালে যদি লোকটাকে দেখে ফেলে। এত সাবধানতার পরেও একদিন দেখা হয়ে গেল। বারান্দায় কাপড় শুকোতে দেওয়া হয়েছে। হাসিনা বললেন, বৃষ্টি এসছে, কাপড়গুলো নিয়ে আয় তো বিনা। বিনা কাপড় আনতে গিয়ে পাথরের মতো জমে গেল। বাড়ির সামনের রাস্তাটার অপর পাশে জারুল গাছের নিচে লোকটা দাঁড়িয়ে আছে, তাকিয়ে আছে বিনার দিকে। মুখ হাঁ হয়ে আছে, দাঁড়িয়ে আছে খানিকটা কুঁজো হয়ে। বিনাকে দেখি সে দ্রুত রাস্তা পার হয়ে এ পাশে চলে এলো। হাত ইশারা করে কি যেন বলল। বিনা চিৎকার করে ঘরে ঢুকলো। ঘন্টা খানিকের মধ্যে তার জ্বর উঠে গেল 103। হাসিনা বললেন, এটা কেমন কথা? লোকটা তো বাঘও না, ভাল্লুকও না, তাকে দেখে এত ভয় পাওয়ার কি আছে? বিনা বিড়বিড় করে বলল, আমি জানি না মামি, কেন এত ভয় লাগছে আমি জানি না। আপনি আমাকে ধরে বসে থাকেন, কেমন যেন লাগছে মামি। ইদ্রিস সাহেব সন্ধেবেলা ঘরে ফিরে সব শুনলেন। কাউকে কিছুই বললেন না। সহজ ভঙ্গিতে খাওয়া দাওয়া করলেন। বড় মেয়েকে অঙ্ক দেখিয়ে দিলেন। রাত 9:30টার সময় বললেন, একটা সুটকেসে বিনার কাপড় গুছিয়ে দাও তো। রাত 11টায় বাহাদুরাবাদ এক্সপ্রেস। বিনাকে দেশের বাড়িতে রেখে আসি। হাসিনা হতভম্ব হয়ে বললেন, আজ রাতে? ইদ্রিস সাহেব বিরক্ত গলায় বললেন, আজ রাতে নয় তো কি পরশু রাতে? জোবেদ হারামজাদা বড় বিরক্ত করছে। আমি আরো কয়েকদিন দেখেছি। আজ রাতে যাওয়ার দরকার কি? কাল যাও। কাল যেতে পারলে আজ যেতে অসুবিধা কি? তোমরা মেয়ে মানুষেরা যা বোঝো না শুধু সেটা নিয়েই কথা বলো। কাপড় গুছিয়ে দিতে বলেছি, গুছিয়ে দাও। বিনা জ্বর। জ্বরের সঙ্গে কাপড় গোছানোর সম্পর্ক কি? কাপড় তো তুমি গোছাবে, তোমার গায়ে তো জ্বর নেই। হাসিনা কাপড় গুছিয়ে দিলেন। তার স্বামীকে তিনি চেনেন, কথাবার্তা বলে লাভ হবে না। বিনা 102.5 জ্বর নিয়ে বাহাদুরাবাদ এক্সপ্রেসে উঠল। বাড়ি পৌঁছতে পৌঁছতে সেই জ্বর বেড়ে 104.5। ইদ্রিস সাহেব ছুটি নিয়ে যাননি। বিনাকে রেখে পরদিনই তাকে চলে আসতে হলো। বিনা সপ্তাহখানিক জ্বরে ভুগে কঙ্কালের মতো হয়ে গেল। মুখে রুচি নেই, যা খায় তাই বমি করে ফেলে। রাতে ঘুম হয় না, প্রায়ই রাত জেগে জেগে কাটিয়ে দেয়। চোখের পাতা এক হলেই ভয়ঙ্কর সব স্বপ্ন দেখে। এই সময় তার ভয়ের অসুখ হয়। সারাক্ষণই ভয় লাগে, কোনো কারণ ছাড়াই অস্বাভাবিক ভয়। কেউ হয়তো সামনে দিয়ে গেল, অমনি বিনার বুক ধড়াস করে ওঠে। বাতাসে জানলার পাট নড়ে উঠল। বিনার হৃৎপিণ্ড লাফাতে শুরু করে। সে আতঙ্কে অস্থির হয়ে যায়, প্রচন্ড ঘাম হয়। বিনাদের এই বসত বাড়িটা খুবই পুরনো।
বিনার দাদা এক হিন্দু ব্যবসায়ীর কাছ থেকে খুব সস্তায় এই বাড়ি কিনে নিয়েছিলেন। অনেকখানি জায়গা নিয়ে বাড়ি, পুরো জায়গাটা দেওয়াল দিয়ে ঘেরা। সংস্কারের অভাবে দেওয়াল জায়গায় জায়গায় ভেঙে পড়েছে। দোতলার ঘরের বেশিরভাগই ব্যবহারের উপযোগী নয়। একতলার 3টা ঘর শুধু ব্যবহার করা হয়। দোতলার ঘর তালাবন্ধ থাকে। একটা ঘরে বিনার বাবা ইমদাদ সাহেব থাকেন। প্যারালিসিসের কারণে এই ঘর থেকে বের হবার তার কোনো উপায় নেই। অন্য একটা ঘরে বিনা এবং বিনার দুঃসম্পর্কের মামি মরিয়াম থাকেন। ঘরের কাজকর্ম করার জন্য বাতাসি নামের কমবয়সী একটা মেয়ে থাকে। তার চোখের অসুখ আছে, রাতে সে কিছুই দেখে না। বাড়িতে মানুষ বলতে এই 4টে প্রাণী। সন্ধ্যার পর থেকে বিনার ভয় ভয় করে। দোতলার বারান্দায় কিসের যেন শব্দ হয়, মনে হয় খড়ম পড়ে কেউ যেন হাঁটে। বিনা জানে ইঁদুর শব্দ করছে, তবু তার ভয় কাটে না। দুর্বল নার্ভের কারণে হয়তো আতঙ্কে তার শরীর কাঁপতে থাকে। সে ফিসফিস করে বলে, কিসের শব্দ মামি? মামি ঘরের কাজ করতে করতে নির্বিকার গলায় বলেন, জানি না, মনে হয় ইঁদুরের শব্দ, তাই না মামি? হইতেও পারে, আবার অন্য কিছুও হইতে পারে। অন্য কিছু কি? সন্ধ্যাবেলায় এর নামও নেওয়ার নাই মা, খারাপ বাতাস হইতে পারে। খারাপ বাতাস? কতদিনের পুরনো বাড়ি, উপরের ঘরগুলান খালি পইরা থাকে, কেউ বাতি দেয় না। ঘরে বাতি না দিলে খারাপ বাতাসের আনাগোনা হয়। বাতি দেবে না কেন? বাতি দিলেই তো হয়। কাল থেকে রোজ সন্ধ্যায় বাতি দিবেন মামি। আচ্ছা দিমুনি, এখন ঘুমাও। বিনা শুয়ে থাকে, ঘুম আসে না। রাত যতই বাড়তে থাকে দোতলার শব্দ ততই বাড়তে থাকে। সেই সঙ্গে যুক্ত হয় বিনার বাবার গোঙানি। গভীর রাতে তিনি হাঁটুর ব্যথায় গোঙানির মতো শব্দ করেন। সেই শব্দ বিনার কানে অমানসিক শব্দ বলে মনে হয়, যেন বিনার বাবা না, অন্য কেউ শব্দ করছে। সেই অন্য কেউ মানুষ গোত্রীয় নয়, এক ধরনের চাপা হাসিও শোনা যায়। বিনাদের স্নানঘর মূল ঘর থেকে অনেকটা দূরে। স্নানঘর বিনার খুব প্রিয়। শ্যাওলা ধরা দেওয়াল ঘেরা ছোট্ট 4 কোণা একটা জায়গা, ভেতরে চৌবাচ্চা আছে। স্নানঘরের ছাদটা ছিল টিনের। গত আশ্বিন মাসের ঝড়ে টিনের ছাদ উড়ে গেছে। সেই ছাদ আর ঠিক করা হয়নি। গোসলের সময় মাথার উপর থাকে খোলা আকাশ। ঠিক দুপুরবেলায় সূর্যের ছায়া পড়ে চৌবাচ্চার পানিতে। মগ ডুবালেই চৌবাচ্চা থেকে আলো ঠিকরে পড়ে চারদিকে সবুজ দেওয়ালে। বিনার বড় ভালো লাগে। দুপুরবেলা বিনার অনেকখানি সময় এই গোসলখানায় কেটে যায়। রোজই মনে হয় গ্রামের বাড়িতে এসে ভালোই হয়েছে। রাতের তীব্র আতঙ্কের কথা তখন আর মনে থাকে না। এক দুপুর বেলায় এই গোসলখানাতেই অস্বাভাবিক একটা ব্যাপার ঘটল। বিনা গোসল করছে, চারদিকে শুনশান নীরবতা। ঘন নীল আকাশের ছায়া পড়েছে চৌবাচ্চায়। বিনার চমৎকার লাগছে। শরীরটা আগের মতো দুর্বল লাগছে না। সে আপন মনে খানিকক্ষণ গুনগুন করল। বিনা মাথায় পানি ঢালল, ঠান্ডা পানি। শরীর কেঁপে উঠল। আর তখনই সে অদ্ভুত একটা গন্ধ পেল। অদ্ভুত হলেও গন্ধ চেনা, গন্ধ সে আগেও পেয়েছে। বিনা আতঙ্কে অভিভূত হয়ে পড়ল। নির্জন গোসলখানায় এই গন্ধ এলো কোথা থেকে? ধুরা কাঠকয়লার সঙ্গে মেশানো নষ্ট দুধের মিশ্র গন্ধ। বিনা মগ ছুঁড়ে ফেলে গোসলখানার দরজায় আছড়ে পড়ল। দরজা খুলে দৌড়ে পালিয়ে যেতে হবে। আর এক মুহূর্তও এখানে থাকা যাবে না, এক মুহূর্ত না। আশ্চর্যের ব্যাপার, বিনা দরজা খুলতে পারল না। ছিটকিনি নামানো হয়েছে। বিনা প্রাণপণে দরজায় ধাক্কা দিচ্ছে, অথচ দরজা এক চুলও নড়ছে না, যেন কেউ তাকে আটকে ফেলেছে। বিনা চিৎকার করার চেষ্টা করল, গলা দিয়ে শব্দ বেরোলো না।
শরীরের সমস্ত শক্তি দিয়ে দরজায় ধাক্কা দিল। দরজা তো আর নড়লই না, কোনো শব্দ পর্যন্ত হলো না। অথচ ঘরে অন্য একরকম শব্দ হচ্ছে, যেন কি একটা পড়ছে চৌবাচ্চায়, টুকটাপ শব্দ, বৃষ্টির ফোঁটার মতো। কি পড়ছে, কিসের শব্দ হচ্ছে? বিনা হতভম্ব হয়ে দেখলো টকটকে লাল বর্ণের রক্ত পড়ছে চৌবাচ্চায়। চৌবাচ্চার পানি ক্রমেই ঘোলা হয়ে উঠছে। কেউ একজন খোলা ছাদে বসে আছে, রক্ত পড়ছে তার গা থেকে। বিনা সেই দৃশ্য দেখতে চায় না। সে কিছুতেই ওপরের দিকে তাকাবে না। সে জানে ওপরের দিকে তাকালেই ভয়ঙ্কর কিছু দেখবে, এমন ভয়ঙ্কর কিছু যা ব্যাখ্যার অতীত, অভিজ্ঞতার অতীত। ও বিনা, বিনা। বিনা তাকালো। হ্যাঁ, ওই লোকটি বসে আছে, তবে লোকটির মুখ পশুর মতো না, মায়া মাখা একটি মুখ। বড় বড় চোখ দুটি বিষণ্ণ ও কালো। লোকটি পা ঝুলিয়ে বসে আছে, পা দুটি অস্বাভাবিক থ্যাতলানো। চাপ চাপ রক্ত সে থ্যাতলানো পা বেয়ে চৌবাচ্চার জলে পড়ছে। লোকটি ভারী শ্লেষাজড়িত স্বরে ডাকলো, বিনা। জ্ঞান হারায়।